নমস্কার, জি24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যাকলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি আহেলি। শুরু করছি 3 খবর। 3 খবরের শুরুতেই আমি যে খবর আপনাদের জানাবো, ধর্ষণের সলিউশন নিয়ে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন চিরঞ্জিত। ঠিক কি বলেছেন জানাবো আপনাদের। আর আমি শুভদীপ আপনাদের জানাবো, আবারও বেলাগাম মালদা তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি নিশানা করেছেন সুকান্ত মজুমদারকে। জানাবো ঠিক কি বলেছেন। আর সবার আগে আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো, দুর্গাপুর গণধর্ষণে অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। পরাণগঞ্জের সেই জঙ্গলে সহপাঠীকে নিয়ে গিয়েও ক্লুর খোঁজ করছেন তদন্তকারীরা। এদিকে তদন্তে গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে পুলিশ করেছে। ধৃত শেখ রিয়াজউদ্দিন আর শেখ নাসির উদ্দিনকে রিচড়া গ্রামে নিয়ে যায় পুলিশ এবং বিজড়া গ্রামে পুলিশ নিয়ে যায় এবং গ্রাম থেকে ধৃতদের পোশাকও উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া পোশাক ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। প্রশ্ন উঠছে, 3 দিন পর উদ্ধার হওয়া পোশাক থেকে কি তথ্য পাবে পুলিশ? চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, যে প্রশ্নগুলো উঠছে এখনো পর্যন্ত কি আপডেট আছে, আর ওই যে পুনর্নির্মাণ চলছে তা নিয়েও কি আপডেট? দেখো সব্যসাচী, প্রথমেই বলে রাখি, 3 দিন পেরিয়ে যাওয়ার পর গতকাল এই 5 জনকে পুলিশি রিমান্ড নেওয়ার পর আজ সকাল থেকে ভোরবেলা থেকেই বারে বিভিন্ন জনকে, যে 5 জনকে ধরেছে তাদের মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং বিশেষ করে আমরা দেখতে পেয়েছি আমাদের সামনে যে ছবি ধরা পড়েছে, রিয়াজউদ্দিন এবং নাসির উদ্দিনকে তাদের বিজরা গ্রামে যেখানে বাড়ি সেই বাড়িতে গেছে, তাদের যে পোশাক সেই পোশাক তাদের বাজেয়াপ্ত করেছে। কিন্তু 3 দিন পর সেই পোশাক আদেও কি সে কী অবস্থায় থাকবে সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, যে সেই পোশাক তারা কেচে পরিষ্কার করে দিয়েছে কিনা বা সেই পোশাকের কোনো নমুনা পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সেই পোশাক তাদের বাজেয়াপ্ত করেছে। তারপর সেখান থেকে আমরা দেখেছি প্রায় ঘন্টা দেড়েক ডেপুটি কমিশনার পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পুলিশ অভিষেক গুপ্তা সহ তাদের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরাণগঞ্জের যে জঙ্গল, সেই জঙ্গলে যে ছাত্র অর্থাৎ সহপাঠী, নির্যাতিতা সহপাঠী যে ছিল তাকে এবং আরও একজনকে নিয়ে সেই ঘটনাস্থলে যায় এবং কি ঘটনা ঘটেছিল সেটা প্রায় 1.5 ঘন্টা ধরে পুনর্নির্মাণ করে। এবং এখান থেকে হাসপাতাল চত্বর থেকে, ক্যাম্পাস থেকে যে 7:58 বেরিয়েছে, সেখান থেকে তারা পায়ে হেঁটে সেই গন্তব্যস্থল ঘটনাস্থলে যায়। কতক্ষণ সময় লেগেছে সেখানে পুলিশ হেঁটে যায় এবং সেখানে কি হয়েছে সেই টাইমিং ধরে তারা তাদের পুনর্নির্মাণ করেছে এবং কি হয়েছিল সবটাই দেখছে। এবং এর সাথে সাথে শুধু এই নয়, 6 জনের যে পোশাক, সেই 6 জনের মানে হয়তো 5 জন যে গ্রেপ্তার হয়েছে তার সঙ্গে নির্যাতিতার পোশাক, সেই পোশাকও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এই পোশাক নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে 3 দিন পর কি পাওয়া যাবে, সেই পোশাক কি আদৌ সেই অবস্থায় আছে না সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। যদি হয় সেই নমুনা ফরেন্সিক দল নিয়ে সেগুলো কিভাবে আর এবার যে খবর আপনাদের জানাবো, ধর্ষণের সলিউশন নিয়ে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন চিরঞ্জিত। ধর্ষণের আবার সলিউশন হয় নাকি? যুগ যুগ ধরে চলে আসছে, এমনই মন্তব্য করেছেন বারাসাতের বিধায়ক। তিনি আরো বলেছেন, রামরাজ্য বলে কিছু ছিল কিনা বলতে পারবো না, আমি যতদিন শুনছি ততদিন ধর্ষণের কথা শুনছি, আগেও শুনেছি, এখনো শুনছি, ভবিষ্যতেও শুনবো। এমনই অদ্ভুত যুক্তি বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। সলিউশন হয় নাকি? এ তো যুগ যুগ ধরে একই হয়, চলে যায়, সবাই চেষ্টা করে, কেউ চায় না। জানি না রামরাজ্য বলে কি ছিল কিনা, তখন হতো না কিনা বলতে পারবো না। কিন্তু আমি যতদিন জন্মেছি, বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছো, এরকমই চলে। আগের সময়ও চলেছে, এখনো চলছে, পরেও চলবে। স্বাভাবিকভাবেই চিরঞ্জিত চক্রবর্তী তার এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। আপনাদের শোনাবো বিজেপি নেতা রাহুল সিনহা এবং বাম নেতা শতরূপ ঘোষ কি বলছেন তারা। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে বা কি বলা হচ্ছে আমরা শুনে নেব। দেবাংশু ভট্টাচার্য তার প্রতিক্রিয়া পরপর শোনাবো। যার মনোভাব যেরকম, তার মুখ দিয়ে সেই রকমই বক্তব্য বেরোয়। স্বয়ং একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলার ওপর অত্যাচার প্রকাশ্যে কেউ সমর্থন করেন, একবারে
বিচারের জন্য অত্যাচারীর বিরুদ্ধে একটি শব্দ ব্যয় করেনি। আর এই রকম যদি রুচিবান এমএলএ থাকে, যে এমএলএ বলছে তো চলবেই, অতএব সেই এমএলএ এর এইরকম রুচিবান লোক যে ধর্ষণে রুচি রাখে, এদেরকে সামাজিক শত্রু ডিক্লেয়ার করা উচিত বলে আমি মনে করি। এরা বিধায়ক হওয়ার যোগ্য নয়, সামাজিক শত্রু বলে এদের চিহ্নিত করা উচিত। আগে হয়েছে এখন হচ্ছে বলাটা একরকম, পরেও হবে কথাটা যত সহজে উনি বলছেন, এর থেকে প্রমাণিত হয় এই সমাজে যতদিন চিরঞ্জিত বাবুর মতো পুরুষেরা রয়েছেন এবং ওনার মতো মানুষেরা রয়েছেন, ততদিন ধর্ষণের সমাধান পাওয়াটা সত্যিই খুব কঠিন। তার কারণটা হচ্ছে মানে অনেক সময় অনেক অপরাধ আমাদেরকে শিহরিত করে, আমরা চাই সেখান থেকে একটা উত্থান হোক, আমরা চাই যে তার একটা সমাধান হোক, কিন্তু এটা যত সহজে কামচাকিয়ে বলে দিচ্ছে এর কোনো সমাধান নেই, এর থেকে বোঝা যায় যে ধর্ষণের সংস্কৃতিকে এরা কতটা স্বাভাবিক বলে মনে করে। সুতরাং এই ধরনের পিতৃতান্ত্রিক ধর্ষকদের প্রতি সহানুভূতিশীল মানুষজন যদি সমাজে এখন সরকার চালানোর দায়িত্ব পেয়ে যায়, তাহলে সেই সমাজের তো এই পরিণতিই হবে। চিরঞ্জিত চক্রবর্তী যে কথাটা বলেছেন, হয়তো তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ব্যক্তিগত স্তরে বলেছেন, তিনি কি বলতে চেয়েছেন তিনি এটা আরো বিস্তারিত ভাবে বলেন তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু তৃণমূল স্ট্যান্ড একটাই, যে আজও ভারতবর্ষের মধ্যে কলকাতা সেফেস্ট, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের মতামত, আমাদের ক্লিয়ার, ধর্ষণকে আটকানো সম্ভব, রোখা সম্ভব, তার জন্য সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। 26-এর ভোট যত সামনে এগিয়ে আসছে ততই ভাষা সন্ত্রাস বাড়ছে। আর এবার একবারে বেলাগাম আব্দুর রহিম বকশী, মালদা তৃণমূল নেতা, আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, এবার তার নিশানায় সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে অশিক্ষিত, মূর্খ বলে তো গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মালদায় গিয়েছিলেন। তিনি সেখানে বিক্ষোভ মিছিল করেন, আর সেখান থেকে তিনি তোপ দেখেছিলেন আব্দুর রহিম বকশীর উদ্দেশ্যে। আর তারই পাল্টা আজ আব্দুর রহিম বকশী। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, আজ ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদারকে আক্রমণ শানিয়ে আব্দুর রহিম বকশী? শুভদীপ, যে বেলাগাম রয়েছেন আব্দুর রহিম বকশী, তিনি বিগত কর্মী নেতাদের মুখে অ্যাসিড ঢেলে দেবেন এবং তারা যদি এই এলাকায় এসে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করে ভিন রাজ্যে, তাহলে এই রাজ্যের এই জেলার বিজেপি কর্মীদের উপর আক্রমণ জানাবেন। ঠিক একইভাবে গতকাল যখন খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে বিজেপি কর্মসূচি ছিল এবং বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে সুকান্ত মজুমদার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশীকে হুমকি দেন যে আগামী দিনে যদি এই নির্বাচন আসন্ন, যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন, এইখানে যদি আগামী দিনেও রহিম বকশী তার বক্তব্যের যদি কন্ট্রোল না করেন, তবে বিজেপির তরফ থেকে চুপ থাকা হবে না, পাল্টা তার উপর আক্রমণ করা হবে, বিজেপি কর্মী সমর্থকরা আক্রমণ করবেন। যদি সাথে পুলিশ না থাকে, পুলিশ ছেড়ে যদি তারা রাস্তায় বেরোন, তাহলে বিজেপি কর্মী নেতারাও কিন্তু তারা আক্রমণ করবেন এবং রহিম বকশীর উপর হামলা চালাবেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আব্দুর রহিম বকশী আজকের যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেন, তবে সুকান্ত মজুমদারের মতন যে বিজেপি নেতারা রয়েছেন, বিজেপি কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু রাস্তায় বেরোতে পারবেন না, তাদের উপরে হামলা চালাবে তৃণমূল কংগ্রেস। হুঁশিয়ারি দিচ্ছেন আব্দুর রহিম বকশী। শোনাবো আপনাদের আব্দুর রহিম বকশী ঠিক কি বলেছেন, আর এর পাশাপাশি গতকাল সুকান্ত মজুমদার কি বলেছিলেন তাও শোনাবো। একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন শিক্ষিত মানুষ যেভাবে বক্তব্য রাখলেন, আমার মনে করতে পারি না যে উনি একজন শিক্ষিত, একজন মূর্খ মানুষ, রাজনৈতিক মূর্খ। তিনি চ্যালেঞ্জ করছেন যে পুলিশকে যদি বন্ধ হয়ে যায় তাহলে দাঁত কপাটি ভেঙে দিব, টিএমসি হাত ভেঙে দিব, পা ভেঙে দিব। আর আমরা বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদেরকে একবার শুধু বলে দেন, তো পশ্চিমবঙ্গের বুকে সুকান্ত বাবুকেও খুঁজে পাওয়া যাবে না, আর বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না। শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষেরা আজকে দিদির কথায় যে বদল চাই, বদলানো, তার জন্য একটা কথা বলে না। মাদ্রাসা থেকে পড়াশোনা করা, কিছু যায় না, মূর্খ। এর সম্পর্কে আর কি বলবো? বিপিএল নেতা, আমি বলবো না, স্ট্যান্ডার্ডই নেই। খগেন মুর্মু হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। 27শে অক্টোবর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই কেস ডায়েরি জমা দিতে হবে। খুনের চেষ্টার ধারা রুজু হয়নি
এমনটাই মামলাকারীর আইনজীবীর তরফে দাবি করা হয়েছে। এনআইএ তদন্ত যোগ্য মনে হলে রিপোর্ট জানানো হবে। কলকাতা হাইকোর্টে জানান রাজ্য সরকারের এজি। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, এই নিয়ে আরো আপডেট নেব। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে খগেন মুর্মু একটা সাংসদ বিধায়কদের উপর হামলার ঘটনা পরিপ্রেক্ষিতে সিবিআই এবং এনআইএ মামলা হয়। সেই মামলায় আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে নির্দেশ দিল রাজ্যকে আগামী 27শে অক্টোবর জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে তদন্তে অগ্রগতি জানার জন্য কেসটি জমা দিতে হবে। আগামী 27 তারিখ রেগুলার বেঞ্চে এই মামলা শুনানি হবে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। এদিকে 26-এর আগে ফের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। গীতা পাঠের আয়োজন সনাতন সংস্কৃতি সংসদে। 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে এই গীতা পাঠের অনুষ্ঠান। রাজ্যের তৃতীয়বার গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। গত দুবার গীতা পাঠের আসর ব্রিগেড এবং শিলিগুড়িতে বসে। এবার ডিসেম্বর মাসে হবে ব্রিগেডের ময়দানে। যে খবর পাওয়া যাচ্ছে, ফের একবার 26-এর আগে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন, আর এবার আয়োজন করা হচ্ছে সনাতন সংস্কৃতি সংসদের তরফে। 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে এই গীতা পাঠের আয়োজন। রাজ্যের তৃতীয়বারের জন্য গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। কথা বলবো মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি, আমাদের আরো বিস্তারিত জানাবেন। মৌমিতা, দেখো, এই নিয়ে তৃতীয়বার কিন্তু যে সময়টা বেছে নেওয়া হয়েছে, অবশ্যই 26-এর নির্বাচন যেহেতু আর বেশি বাকি নেই, 26-এর নির্বাচনের দোরগোড়ায় এই টার্গেট দেওয়া হয়েছে এবারের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে 5 লক্ষ লোকের সমাবেশ কিন্তু এবারের গীতা পাঠে টার্গেট, এবং 5 লক্ষেরও বেশি মানুষের জমায়েত হবে বলে দাবি করছেন উদ্যোক্তারা। যারা সরাসরি এই কর্মসূচির পেছনে রয়েছেন তারা সনাতনী সংস্কৃতি সংসদ, যারা আগেও লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছিলেন। এর ব্রিগেড ময়দানে হয়েছিল, তারপর শিলিগুড়িতে হয়, কিন্তু ডিসেম্বর মাসে ফের ব্রিগেডের ময়দান অর্থাৎ কলকাতায় বৃহত্তর আকারে হবে, যেখানে গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজ এবং বাগেশ্বর দামের মহামণ্ডলেশ্বর ধীরেন্দ্র মহারাজ তারা উপস্থিত থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার আগে সমস্ত মণ্ডলে মণ্ডলে গীতা পাঠের আয়োজন করতে বলা হয়েছে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ মৌমিতা। 26-এর ভোটের মুখে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার মুখে ভোটের পাটিগণিত 46% কথা বলছেন তিনি। কাঁথিতে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি বলছেন, কাঁথি আজ যা করে গোটা রাজ্যকে কাঁথি পথ দেখায়। 46% ভোট যদি হয় তাহলে এ রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। পূর্ব মেদিনীপুর যা করেছে আগামী দিনে রাজ্য তাই করবে। 46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার আমাদের। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, তারপরেও কত ভোট? 46%, 2,75,00,000 ছিন্নমূল পেয়েছে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, 46% ভোট হয়ে গেলে রাজ্যে বিজেপি, ঠিক কি বলতে চাইলেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী খুব স্পষ্ট করেই তিনি বিজয়া সম্মেলনের মঞ্চে কাঁথিতে দাঁড়িয়ে যে কথা বলেছেন, সেটি 46% ভোটের লক্ষ্যে কি করতে হবে এবং 46% ভোট পেলে বাংলায় বিজেপি ক্ষমতা দখল করতে পারে, তার সেই সম্ভাবনা একেবারে অঙ্ক কষে সেই সম্ভাবনার বিষয়গুলি তুলে ধরেছেন। এবং সেখানে তিনি স্পষ্টতই বলতে চেয়েছেন যে মোদীর নিয়ন্ত্রিত প্রকৃত রাষ্ট্রবাদী রাজ্য তৈরি করবার জন্য এই 46% ভোট বিজেপির দরকার। এবার কিভাবে দরকার, তার কারণ 0.65% ভোট মুসলিম ভোট বিজেপি মাত্র পায়। সুতরাং মুসলিম ভোটের মুখাপেক্ষী না থেকে আদিবাসী এবং হিন্দু ভোটকে যদি একত্রিত করা যায় এবং সেই একত্রিত করে যদি 46% ভোট পাওয়া যায়, তবে ভোটে জেতা সম্ভব। এবং সেই মডেল, পূর্ব মেদিনীপুর মডেলকে সামনে তিনি এনেছেন এবং সেখানেই অঙ্ক কষে দেখিয়েছেন যে 2019 থেকে 2024 বিভিন্ন নির্বাচনে কিভাবে ভোটের পার্সেন্টেজে বিজেপির অগ্রগতি হয়েছে বা বিজেপি লাভবান হয়েছে। 37% থেকে বিজেপি 46% অব্দি পৌঁছেছে 2024-এর নির্বাচনে। সেই জায়গায় দাঁড়িয়ে এই 46% ভোট যদি ধরে রাখা যায় গোটা রাজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিজেপি ক্ষমতায় আসতে পারে। অঙ্ক কষে বসিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 46% ভোট ধরে রাখতে পারলেই ক্ষমতায় বিজেপি, বলছেন শুভেন্দু অধিকারী। আপনাদের আরো একবার শোনাবো বিরোধী দলনেতা কি বলেছেন এ প্রসঙ্গে। যা করেছে আগামী দিনে রাজ্য তাই করবে।
46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার আমাদের ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, তারপরেও কত ভোট? 46%, 2,75,00,000 ছিন্নমূল পেয়েছে। ভোট যত এগিয়ে আসছে, অঙ্ক কষায় ব্যস্ত শাসক থেকে বিরোধী। বিজেপি একেবারে স্পষ্ট অঙ্ক করে জানিয়ে দিচ্ছে 46% ভোট ধরে রাখতে পারলে রাজ্যে ক্ষমতায়, জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এ প্রসঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। বলতেই পারতেন যে যদি 66% ভোট আমরা পাই তাহলে আমরা সরকার করি। ট্যাক্স তো করছে না, কথা বলছেন যখন, কেউ ট্যাক্স দিতে হয় না মুখের কথায়, তাই জন্য উনি এই স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাবে, ক্ষমতায় আসবেন না সেটা জানেন ভালো করে। আগে যে কটা সিট পেয়েছিলেন বা এখন যে কটা বিধায়ক আছে সব তো একে একে ছেড়ে গেছে, ওনার সঙ্গ ত্যাগ করেছে। এখন কটা আছে? 55টা আছে কিনা সন্দেহ। এবং সামনের দিনে 25টা থাকবে কিনা, 25টা বিধায়ক করতে পারবেন কিনা সেটা নিয়ে ভাবুন। আর নিজে কোথায় দাঁড়িয়ে জিতবেন সেটাও চিন্তা করুন, কারণ যে কোনো জায়গায় ওনার দাঁড়ালেও ওনার জামানত জব্দ হবে। আগে এইগুলো নিয়ে ভাবুন। নারী সুরক্ষা হচ্ছে বিজেপির অভিনব কর্মসূচি। সল্টলেকে বিজেপির অপারেশন মির্চি, মহিলাদের হাতে শুকনো লঙ্কা বিজেপি কর্মীদের। সুরক্ষার জন্য শুকনো লঙ্কার প্যাকেট উপহার বিজেপি কর্মীদের। ভালো লাগলো, কিছু তো একটা হাতে আছে যেটা নিয়ে আমি নিজে এটলিস্ট ভাববো আমি সুরক্ষিত। মেয়েদের কোনো নিরাপত্তাই নেই আমাদের কাছে। আজ দেখছি আরজিকর, কাল দেখছি দুর্গাপুর, আজকে আমার সাথেও হতে পারে, কালকে আমাদের কারোর সাথেও হতে পারে। রাজ্যে নারীদের উপর নিরাপত্তা নেই এবং সেই কারণেই বিজেপির তরফ থেকে করুণাময়ীতে চালু করা হলো অপারেশন লাল মির্চ। এবং এই মুহূর্তে বিজেপির যারা কর্মীরা তারা কিন্তু একেবারে করুণাময়ী মোড়ে বিভিন্ন যে আইটি সেক্টর কর্মী থেকে যে সমস্ত মহিলারা আসছেন তাদেরকে কিন্তু এইভাবে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে এবং স্প্রে দেওয়া হচ্ছে। এবং তার কারণ যে এই মুহূর্তে রাজ্যের যে নিরাপত্তা মহিলাদের, সেই নিরাপত্তা নেই এবং সেই কারণে মহিলাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এবং সেই কারণে বিজেপির তরফ থেকে এই লাল মির্চি দেওয়া হচ্ছে এবং যাতে মহিলারা নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে পারেন। এবং সেই কারণেই তাদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে অপারেশন লাল মির্চ। এবং সেই মতেই বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে করুণাময়ী মোড়ে তাদের এই কর্মসূচি পালন করছে। জি 24 ঘন্টার জন্য নান্টু হাজার রিপোর্ট, সল্টলেক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।